সকল দর্শক বন্ধুকে আরও একবার শুভেচ্ছা ডিএমএস টিচিং এর পক্ষ হতে। তো বন্ধুরা, আজকে আমরা ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং এর একটি গুরুত্বপূর্ণ অধ্যায় কস্ট ভলিউম অ্যান্ড প্রফিট রিলেশনশিপ এর ক্লাস নং 6 করব। বিগত 5টি ক্লাসে অর্থাৎ ক্লাস নং 1-এ আমি এই অধ্যায়ের বেসিক সম্পর্কে আলোচনা করেছিলাম এবং এই অধ্যায়ের অঙ্কগুলি সমাধান করার জন্য যত প্রকারের সূত্র একান্ত আবশ্যক আমি সবগুলিই দেখানোর সর্বোচ্চ প্রয়াস করেছিলাম। যারা দেখোনি তারা অবশ্যই এই ভিডিওর ডিসক্রিপশন থেকে লিংক সংগ্রহ করে ক্লাসটি দেখে নিও। এরপরে ক্লাস নং 2, 3, 4, 5 এখানে আমি 4টি বোর্ড কোশ্চেনের সমাধান করেছিলাম এবং আমি রিসেন্ট ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টের বোর্ড কোশ্চেনের সমাধান করেছিলাম, অর্থাৎ এই অধ্যায়ের যে অঙ্কটি হয়েছিল এবার তার সমাধান করেছিলাম। এরপরে আমি আজকে ক্লাস নং 6-তে 2017 সালের বোর্ড কোশ্চেনের সমাধান করব। তো চলো বন্ধুরা, আজকের ক্লাসটির মূল আলোচনায় প্রবেশ করি। তো এখানে প্রশ্নপত্রে বলা আছে যে দ্য ফলোয়িং ডাটা ইজ এক্সট্রাক্টেড ফ্রম দ্য বুকস অফ সালদা অ্যান্ড কোম্পানি, অর্থাৎ নিচে সালদা কোম্পানি কিছু ডাটা দেয়া আছে। প্রথমে দেয়া আছে অ্যানুয়াল সেলস, টাকা হচ্ছে 5 লাখ। এবারে দেয়া আছে এমএস রেশিও, অর্থাৎ মার্জিন সেফটি রেশিও 25%। এরপরে দেয়া আছে পিভি রেশিও 50%। এখন দেখো বন্ধুরা, এই যে পিভি রেশিও এর কিন্তু একটি নাম আছে সিএম রেশিও নামে। আমি এই বিষয়ে বলেছিলাম ক্লাস নং 1-এ বিস্তারিত ভাবে। এবার এখানে 5টি রয়েছে রিকোয়ারমেন্ট। প্রথমে আছে রিকোয়ারমেন্ট 1, এখানে বলা আছে বিইপি টাকা। আমি বলেছিলাম ক্লাস নং 1-এ যে বিইপি বা ব্রেক ইভেন পয়েন্ট বা সমচ্ছেদ বিন্দু, অর্থাৎ সেই পরিমাণ বিক্রয় বা সেই টাকার বিক্রয় যা করলে প্রতিষ্ঠানের লাভ বা ক্ষতি কোনোটি হবে না। তো বন্ধুরা, এই যে বিইপি এটি বের করা যায় দুইভাবে, একটি হচ্ছে ইন ইউনিট অর্থাৎ পরিমাণ আকারে, আরেকটি হচ্ছে ইন টাকা, টাকার পরিমাণ আকারে। তো এখানে সরাসরি বলা আছে টাকা, অর্থাৎ আমাকে এখানে বিইপি টাকা বের করতে হবে। এরপর দেওয়া আছে মার্জিন অফ সেফটি টাকা, এটিও বের করা যায় দুইভাবে, একটি হচ্ছে ইউনিট আকারে, একটি হচ্ছে টাকা আকারে। এখানে প্রশ্নপত্রে সরাসরি ইন্ডিকেট করা আছে টাকা আকারে। এবারে দেওয়া আছে প্রফিট, আমাকে এর ভিত্তিতে লাভ বা মুনাফা বের করতে হবে। এরপরে দেওয়া আছে এস্টিমেটেড সেলস টু আর্ন এ প্রফিট অফ টাকা 50,000, অর্থাৎ 50,000 টাকা মুনাফা অর্জন করতে হলে এই প্রতিষ্ঠানকে অথবা সালদা অ্যান্ড কোম্পানিকে কত টাকার বিক্রয় করতে হবে। এবারে আছে রিকোয়ারমেন্ট 5, এখানে বলা আছে প্রফিট অন সেলস অফ টাকা 4 লাখ, অর্থাৎ যদি 4 লক্ষ টাকার পণ্য বিক্রয় করে এই সালদা কোম্পানি তবে তার মুনাফা কত হবে। তো বন্ধুরা, আমি প্রথমেই করব রিকোয়ারমেন্ট 1, অর্থাৎ বিইপি টাকা। তো এই যে বিইপি এটি বের করার অনেক উপায় আছে। এর মধ্যে একটি হচ্ছে যদি আমি এই সেলসকে গুণ দিই বিইপি রেশিও দ্বারা, অর্থাৎ যদি আমি বিক্রয়ের সঙ্গে গুণ দিই বিইপি রেশিও, তবে বের হয়ে যাবে বিইপি টাকা। আর এই বিইপি রেশিও বের করার সূত্র হচ্ছে আমি যখনই 1 থেকে বাদ দিব এমএস রেশিও, আমি পেয়ে যাব বিইপি রেশিও। অর্থাৎ আমি প্রথমেই লিখলাম বিইপি টাকা, এখন লিখলাম সেলস গুণ বিইপি রেশিও, কারণ যখনই আমি এই বিক্রয়ের সঙ্গে গুণ দিব বিইপি রেশিও আমি পেয়ে যাব বিইপি টাকা। এখন দেখো বন্ধুরা, এই যে বিইপি রেশিও এটি বের করতে হলে আমার প্রয়োজন হবে 1, আমি 1 থেকে বাদ দিব এমএস রেশিও, এমএস রেশিও। এখন দেখো বন্ধুরা, আমি লিখলাম 1 আর প্রশ্নপত্রে দেয়া আছে এমএস রেশিও 25%। আর যখনই আমি 1 থেকে, এই 1 মানে কিন্তু এখানে 100 লেখা যায়, কারণ যদি তুমি এখানে পার্সেন্টেজ আকারে লেখো
তবে তোমার এখানে লিখতে হবে 100 আকারে। আর যদি তুমি এখানে পার্সেন্টেজটি ভাঙিয়ে রাখো, অর্থাৎ যদি তুমি এখানে লেখো এরকম যে 0.25, তবে তুমি এখানে লিখবা 1। আর যেহেতু আমি এখানে লিখলাম পার্সেন্ট আকারে, তাই আমি লিখলাম 100 মাইনাস 25%, তাহলে চলে আসে 75%। আর যদি তুমি এখানে লেখো যে 1 মাইনাস 0.25, তবে চলে আসে 0.75। আর যখন আমি উক্ত সেলসের টাকা 5 লক্ষের সঙ্গে গুণ দিব 0.75 বা 75%, তখন চলে আসবে আমার কাঙ্ক্ষিত ব্রেক ইভেন পয়েন্ট ইন টাকা, অর্থাৎ সেটি হচ্ছে 3,75,000 টাকা। তো বন্ধুরা, এই হচ্ছে আমার রিকোয়ারমেন্ট 1। আমি আশা করব তোমরা বুঝতে পেরেছো। আর এই যে সূত্রটি আমি লিখলাম বিইপি রেশিও সম্পর্কে, এই বিষয়ে কিন্তু আমার বলা আছে ক্লাস নং 1-এ। যারা দেখোনি তারা অবশ্যই দেখে নিও। আমি এখন করব মার্জিন অফ সেফটি। তো বন্ধুরা, এই অধ্যায়ের আরেকটি বিশেষ গুণ আছে, সেটি হচ্ছে এই অধ্যায়ের অঙ্কগুলি অনেক প্রকার সূত্রের মাধ্যমে সমাধান করা যায়। তো এই যে মার্জিন অফ সেফটি, এটি বের করার একাধিক সূত্র আছে। আমি বলেছি এই সম্পর্কে ক্লাস নং 1-এ। তবে এর মধ্যে একটি খুব সহজ নিয়ম হচ্ছে, যখনই আমি অ্যাকচুয়াল সেলস থেকে বাদ দিব বিইপি সেলস, অর্থাৎ আমি যখন আমার এই প্রতিষ্ঠানের অ্যাকচুয়াল যে সেলস ছিল, বাস্তবিক বিক্রয়, সেটি হচ্ছে 5 লক্ষ টাকা। অ্যাকচুয়াল সেলস লিখলাম 5 লক্ষ টাকা। আমি যখন এর থেকে বাদ দিব এই বিইপি সেলসের টাকা, সেটি হচ্ছে 3,75,000 টাকা, তখন আমি পেয়ে যাব মার্জিন অফ সেফটির টাকা, এবং সেটি চলে আসে 1,25,000 টাকা। তো বন্ধুরা, এই হচ্ছে আমার রিকোয়ারমেন্ট 2, অর্থাৎ যখন আমি অ্যাকচুয়াল সেলস থেকে বাদ দিব বিইপি সেলস, আমি পেয়ে যাব মার্জিন অফ সেফটি ইন টাকা। তবে এইখানে একটি বিষয় আছে, সেটি হচ্ছে, দেখো বন্ধুরা, এইখানে আমার যে আছে অ্যাকচুয়াল সেলস এবং বিইপি সেলস, এই দুটি যেন অবশ্যই একই অ্যামাউন্টে হয়। যদি অ্যাকচুয়াল সেলস ইউনিটে হয়, তবে কিন্তু এই বিইপি সেলসও ইউনিট দরকার। কারণ যদি তুমি এমন করো যে এইখানে অ্যাকচুয়াল সেলস আছে ইউনিটে আর বিইপি সেলস আছে টাকাতে, তবে কিন্তু তোমার সমাধানটি সঠিক হবে না। কারণ এই মার্জিন অফ সেফটি তখনই সঠিক হবে যখন তোমার এই অ্যাকচুয়াল সেলস এবং বিইপি সেলস দুটি একই অ্যামাউন্টে চলে আসবে, অর্থাৎ হয় দুটিই হবে টাকায় অথবা দুটিই হবে ইউনিটে। আর এখানে দেখো বন্ধুরা, এখানে আমার অ্যাকচুয়াল সেলস রয়েছে টাকাতে, আর আমি বের করেছি বিইপি সেলস, সেটিও টাকাতে, অর্থাৎ দুটি কিন্তু একই রূপে আছে। সেহেতু আমি বিয়োগ করে দিলাম এবং আমি পেয়ে গেলাম কাঙ্ক্ষিত অ্যান্সারটি, এবং সেটি হচ্ছে 1,25,000 টাকা। এটি হচ্ছে আমার মার্জিন অফ সেফটি। এখন আমি করব প্রফিট, অর্থাৎ রিকোয়ারমেন্ট 3। তো এই যে প্রফিট, এটি বের করার একাধিক নিয়ম রয়েছে। এর মধ্যে একটি হচ্ছে, যখন আমি সেলসের সঙ্গে গুণ করব প্রফিট রেশিও, তখন আমার বের হয়ে যাবে কাঙ্ক্ষিত প্রফিট। আর দেখো বন্ধুরা, এই যে প্রফিট রেশিও, এটি বের করার সূত্র হচ্ছে, যদি প্রশ্নপত্রে দেয়া থাকে এমএস রেশিও এবং পিভি রেশিও বা সিএম রেশিও, কারণ এই যে পিভি রেশিও এর একটি নাম হচ্ছে সিএম রেশিও, তখন আমি পেয়ে যাব প্রফিট রেশিও। তবে দেখো বন্ধুরা, এই যে প্রফিট বের করার আরেকটি কিন্তু সূত্র রয়েছে, কিন্তু আমি সেই সূত্রটি বিগত ক্লাসগুলিতে দেখিয়েছিলাম, এইখানে আমি দেখাইনি। কারণ যদি প্রশ্নপত্রে এমএস রেশিও এবং পিভি রেশিও সরাসরি দেয়া থাকে, তখন আমি খুব সহজেই এই দুটি গুণ করে পেতে পারি প্রফিট রেশিও। আর যখনই সেলসের সঙ্গে উক্ত রেশিও গুণ করব, আমি পেয়ে যাব কাঙ্ক্ষিত প্রফিট। তবে যদি প্রশ্নপত্রে এমএস রেশিও দেয়া না থাকতো বা যদি প্রশ্নপত্রে পিভি রেশিও দেয়া না থাকতো, তখন আমি বিগত ক্লাসে যে আমি দেখিয়েছিলাম প্রফিট বের করে, সেই নিয়মে প্রফিটটি বের করতাম। তো বন্ধুরা, আমি লিখলাম সেলস গুণ প্রফিট রেশিও। সেলস টাকা হচ্ছে আমার 5 লক্ষ, 5 লাখস। আমি বের করব প্রফিট রেশিও। আমার এখানে এমএস রেশিও হচ্ছে 25%, অর্থাৎ 0.25, কারণ
যখন আমি এই 25%কে ভাগ দিব 100 দ্বারা, আমার চলে আসে 0.25। আর যখন আমি এই যে 50%কে ভাঙাবো, অর্থাৎ আমি যখন এই 50কে ভাগ দিব 100 দ্বারা, কারণ পার্সেন্টকে ভাঙানোর জন্য আমার একান্ত আবশ্যক উক্ত সংখ্যাকে ভাগ দিতে হবে 100 দ্বারা। তো আমি যখন ভাগ দিব এই 50কে 100 দ্বারা, আমি পেয়ে যাব 0.50। আর যখন আমি এই 0.50 আর গুণ করব 0.25, আমি তখনই পেয়ে যাব প্রফিট রেশিও, এবং সেটি চলে আসে 0.125। এখন দেখো বন্ধুরা, আমি যখনই গুণ করব 5 লাখের সঙ্গে 0.125, আমি তখনই পেয়ে যাব আমার কাঙ্ক্ষিত প্রফিট, এবং সেটি হচ্ছে 62,500। অর্থাৎ এই সালদা অ্যান্ড কোম্পানির এই তথ্যের উপরে ডিপেন্ড করে তার মুনাফা আসবে 62,500 টাকা। এখন দেখো বন্ধুরা, আমি করব রিকোয়ারমেন্ট 4। এখানে আমাকে বের করতে বলা হচ্ছে এস্টিমেটেড সেলস, অর্থাৎ কাঙ্ক্ষিত বা নির্দেশিত বিক্রয়ের পরিমাণ, অর্থাৎ খুব সংক্ষেপে বলতে গেলে রিকোয়ার্ড সেলস টু আর্ন, অর্জন করতে আ প্রফিট অফ টাকা 50,000। অর্থাৎ যদি এই প্রতিষ্ঠানটি 50,000 টাকা মুনাফা অর্জন করতে চায়, তবে তাকে কত টাকার পণ্য বিক্রয় করতে হবে। দেখো বন্ধুরা, আমি লিখলাম রিকোয়ার্ড সেলস, তুমি লিখতে পারো টার্গেট সেলস, বা তুমি লিখতে পারো এস্টিমেটেড সেলস। এর সূত্র আমি দেখিয়েছিলাম ক্লাস নং 1-এ। সেটি হচ্ছে, আমি দেখব এই প্রতিষ্ঠানের স্থায়ী খরচ কত আছে, কারণ বিক্রয় করার জন্য একান্ত আবশ্যক হবে স্থায়ী খরচ। আমি লিখব ফিক্সড কস্ট, আমি এর সঙ্গে যোগ করব টার্গেট প্রফিট, অর্থাৎ এই প্রতিষ্ঠানটি বা আমি কত টাকার প্রফিট অর্জন করতে চাচ্ছি, লিখলাম টিপি। আর আমি উক্ত ফিক্সড কস্ট এবং টার্গেট প্রফিট এই দুটি যোগ করে যে পাবো যোগফল, সেটিকে ভাগ দিব সিএম রেশিও বা পিভি রেশিও দ্বারা, তবেই আমি পেয়ে যাব আমার রিকোয়ার্ড সেলস। তো দেখো বন্ধুরা, আমি এখানে লিখলাম এফসি প্লাস টিপি ভাগ পিভি রেশিও। এবারে প্রশ্ন হচ্ছে যে আমার দেয়া আছে পিভি রেশিও 50%, ভাঙালে চলে আসে 0.50। আমার প্রশ্নে দেয়া আছে টার্গেট প্রফিট, সেটি হচ্ছে 50,000 টাকা, কিন্তু আমার কিন্তু এখানে ফিক্সড কস্ট দেয়া নেই। তাহলে আমার প্রথম কাজ হচ্ছে এটি, আমার এই তথ্যের আলোকে এই প্রতিষ্ঠানের ফিক্সড কস্ট বের করা। কারণ দেখো বন্ধুরা, ফিক্সড কস্ট কিন্তু একান্ত আবশ্যক, কারণ একটি প্রতিষ্ঠানের স্থায়ী খরচ হচ্ছে সেই পরিমাণ খরচ যা প্রতিষ্ঠানের আয়ের উপর নির্ভরশীল না, বা উৎপাদনের উপর নির্ভরশীল না। উৎপাদন বেশি হোক বা কম হোক, আয় বেশি হোক বা কম হোক, ফিক্সড কস্ট কিন্তু একই পরিমাণ থাকে। তো আমি এখন বের করব ফিক্সড কস্ট। এখন দেখো বন্ধুরা, এই যে ফিক্সড কস্ট, এটি বের করার একটি সহজ নিয়ম আমি দেখিয়েছিলাম ক্লাস নং 1-এ, এবং ক্লাস নং 2-3-তেও আমি অঙ্কের সমাধানের মাধ্যমে দেখিয়েছিলাম। তো দেখো বন্ধুরা, আমি সেখানে বলেছিলাম যে ফিক্সড কস্ট এটি বের করতে হলে আমাকে দেখতে হবে প্রতিষ্ঠানের সেলস কত টাকা। সেলস, আমি উক্ত সেলসকে গুণ দিব পিভি রেশিও দ্বারা বা সিএম রেশিও দ্বারা। আমি লিখলাম পিভি রেশিও। তাহলে আমি দেখি বন্ধুরা, আমার প্রতিষ্ঠানে বিক্রয় হচ্ছে 5 লাখ টাকা, আমি এর সঙ্গে গুণ করব পিভি রেশিও, সেটি হচ্ছে 50%। তাহলে আবার চলে আসে 2,50,000। এবার দেখো বন্ধুরা, সেলসের সঙ্গে পিভি রেশিও গুণ করার পরে যে অ্যামাউন্টটি আসবে, আমি সেখান থেকে বাদ দিব প্রফিট, আমার এই প্রতিষ্ঠানের প্রফিট। দেখো বন্ধুরা, আমার এই প্রতিষ্ঠানের মুনাফা হচ্ছে 62,500 টাকা, যা আমি বের করেছি রিকোয়ারমেন্ট 3-তে। আমি লিখলাম প্রফিট 62,500। এখন দেখো বন্ধুরা, আমি যখনই বিয়োগ করে দিব 2,50,000 টাকা থেকে 62,500 টাকা, আমি পেয়ে যাব আমার কাঙ্ক্ষিত ফিক্সড কস্ট, এবং সেটি হচ্ছে 1,87,500, অর্থাৎ 1,87,500 টাকা।
এখন দেখো বন্ধুরা, এই যে ফিক্সড কস্ট, এর সূত্রটি আমার দাঁড়ালো এমন যে আমি গুণ দিব পিভি রেশিওকে সেলসের সঙ্গে, অর্থাৎ সেলস গুণ পিভি রেশিও বা সিএম রেশিও। এরপরে যেটি আসবে সেটির নাম হচ্ছে কন্ট্রিবিউশন মার্জিন। তো তার থেকে আমি বাদ দিব আমার প্রফিটকে। আমি যখনই বাদ দিলাম প্রফিটকে, আমি পেয়ে গেলাম 1,87,500 টাকা। এবার দেখো বন্ধুরা, আমি লিখলাম ফিক্সড কস্ট টাকা হচ্ছে 1,87,500 টাকা। আমি যোগ করলাম টার্গেট প্রফিট, সেটি হচ্ছে 50,000 টাকা। আমি এইটিকে যোগ করে যে পাচ্ছি যোগফল, আমি সেটিকে ভাগ দিব আমার পিভি রেশিও দ্বারা, সেটি হচ্ছে 50%, অর্থাৎ ভাঙালে চলে আসে 0.50। কারণ যখনই আমি 50কে ভাগ দিব 100 দ্বারা, তখনই আমার চলে আসে 0.50। আর যখন আমি উক্ত যোগফলকে ভাগ দিব 0.50 দ্বারা, আমার চলে আসে টার্গেট সেলস বা রিকোয়ার্ড সেলস বা এস্টিমেটেড সেলস 4,75,000 টাকা, অর্থাৎ 4,75,000 টাকা। অর্থাৎ যদি এই প্রতিষ্ঠানটি 50,000 টাকা লাভ করতে চায়, তবে তাকে 4,75,000 টাকার পণ্য বা দ্রব্য বিক্রয় করতে হবে, বা তার বিক্রয়ের পরিমাণ হতে হবে 4,75,000 টাকা। এবার দেখো বন্ধুরা, এইখানে যে মুনাফাটি আছে সেটি কিন্তু বর্তমান মুনাফার চেয়ে কম। আর সেহেতু কিন্তু এখানে দেখো বন্ধুরা, অ্যাকচুয়াল যে সেলস দেয়া ছিল তার থেকে কিন্তু এই সেলসটি কম হয়েছে। কারণ যদি এই সেলস করা হয়, অর্থাৎ যদি 4,75,000 টাকার বিক্রয় করা হয়, তবে তার মুনাফা হবে 50,000 টাকা। আর বর্তমানে সে বিক্রয় করেছে 5 লক্ষ টাকা, তাই তার মুনাফা হয়েছে এর থেকে বেশি, সেটি হচ্ছে 62,500 টাকা। তো বন্ধুরা, এই হচ্ছে আমার রিকোয়ারমেন্ট 4। আমি এখন করব লাস্ট রিকোয়ারমেন্ট, অর্থাৎ রিকোয়ারমেন্ট 5। এখানে বলছে প্রশ্নে যে প্রফিট অন সেলস, অর্থাৎ কি পরিমাণ মুনাফা হবে অফ টাকা 4 লাখ, যদি বিক্রয় হয় 4 লক্ষ টাকা। দেখো বন্ধুরা, এখানে বলা হচ্ছে যে আমার কত টাকা মুনাফা হবে যদি আমি বিক্রয় করি 4 লক্ষ টাকা। দেখো বন্ধুরা, এইখানে আমাকে বের করতে বলেছিল বিক্রয় পরিমাণ, আর রিকোয়ারমেন্ট পাশে আমাকে বের করতে বলা হচ্ছে প্রফিটের পরিমাণ। তো এই যে প্রফিট, এটি কিন্তু বের করেছিলাম আমি এইখানে প্রফিট রেশিও দ্বারা, অর্থাৎ যদি আমি এই সেলসের সঙ্গে গুণ দেই প্রফিট রেশিও, আমি পেয়ে যাব প্রফিটের পরিমাণ। কিন্তু এইখানে কিন্তু এই সেলসের জন্য এমএস রেশিও এবং পিভি রেশিও দেয়া নেই। আর কখনোই কিন্তু এই যে আমার দেয়া ছিল পিভি রেশিও এবং এমএস রেশিও, এটি কিন্তু এখানে এর জন্য প্রযোজ্য হবে না, কারণ এটি হচ্ছে 5 লক্ষ টাকা এমএস রেশিও এবং পিভি রেশিও। আর আমার প্রয়োজন হবে 4 লক্ষ টাকা বিক্রয়ের এমএস রেশিও এবং পিভি রেশিও, এবং যেহেতু সেটি দেয়া নেই, সেহেতু আমি এখানে এই সূত্রটি প্রয়োগ করতে পারবো না, অর্থাৎ আমি এই সেলসকে প্রফিট রেশিও দ্বারা গুণ করতে পারবো না। কারণ আমার প্রফিট রেশিও বের করতে হলে প্রয়োজন হবে এমএস রেশিও এবং পিভি রেশিও। যদিও এখানে 5 লক্ষ টাকার এমএস রেশিও এবং পিভি রেশিও দেয়া আছে, কিন্তু আমার এখানে বিক্রয় পরিমাণ তার থেকে কম, অর্থাৎ এই যে আছে পিভি রেশিও, এটি কিন্তু চেঞ্জ হবে না। অর্থাৎ এই টাকার যে আছে পিভি রেশিও, এই টাকার কিন্তু একই পরিমাণ পিভি রেশিও হবে। কিন্তু দেখো বন্ধুরা, এই যে এমএস রেশিও, 5 লক্ষ টাকার এমএস রেশিও আর 4 লক্ষ টাকার এমএস রেশিও কখনোই এক হবে না। এইখানে ভিন্ন প্রকারের এমএস রেশিও আসবে, এবং যেহেতু সেই এমএস রেশিওটি দেয়া নেই, সেহেতু আমি এখানে কখনোই এই সূত্রটি প্রয়োগ করে প্রফিট রেশিও বের করতে পারবো না। তো বন্ধুরা, এই জন্য আমি এখানে ইউজ করব প্রফিট বের করার সেই বিগত সূত্রটি, যা আমি দেখিয়েছিলাম ক্লাস নং 1-এ। এখন দেখো বন্ধুরা, আমি লিখলাম প্রফিট সমান সমান। এখন দেখো বন্ধুরা, যখনই আমি বিক্রয়ের সঙ্গে গুণ করব পিভি রেশিও বা প্রফিট ভলিউম রেশিও, নট প্রফিট রেশিও, আমি গুণ করব পিভি রেশিও বা সিএম রেশিও, আর তারপরে যে অ্যামাউন্টটি আসবে আমি সেখান থেকে বাদ দিব ওই প্রতিষ্ঠানের ফিক্সড কস্ট, তবে আমি পেয়ে যাব প্রফিটের পরিমাণ। এটি হচ্ছে প্রফিট বের করার
সেকেন্ড অল্টারনেটিভ। তো আমি লিখলাম সেলস টাকা হচ্ছে 4 লক্ষ গুণ পিভি রেশিও হচ্ছে 50%, কারণ আমি পূর্বেই বলেছি যে পিভি রেশিও নো চেঞ্জড, বিক্রয় বৃদ্ধি পাক বা হ্রাস পাক পিভি রেশিও চেঞ্জ হয় না। লিখলাম পিভি রেশিও 4 লক্ষ ইন্টু 50%। এখন দেখো বন্ধুরা, যখনই আমি গুণ করলাম 4 লক্ষর সঙ্গে 50%, আমার চলে আসলো 2 লক্ষ টাকা। আমি এখান থেকে বাদ দিব ফিক্সড কস্ট, অর্থাৎ এই প্রতিষ্ঠানের স্থায়ী খরচ, এবং সেটি হচ্ছে 1,87,500 টাকা। আর আমি তো আগেই বলেছি যে বিক্রয় পরিমাণ বৃদ্ধি পাক বা হ্রাস পাক এটির কোনো ইম্প্যাক্ট পড়ে না ফিক্সড কস্টের উপর, কারণ স্থায়ী খরচ আগে যা ছিল এখনো তাই থাকবে। যদি বিক্রয় বৃদ্ধি পায় তবেও কিন্তু আমার প্রতিষ্ঠানে যেগুলো আছে স্থায়ী খরচ, যেমন হতে পারে দোকানের ভাড়া, যদি তুমি 500 টাকার পণ্য বিক্রয় করো তবে কিন্তু তোমাকে একই পরিমাণ ভাড়া দিতে হবে যখন তুমি বিক্রয় করেছিলা 100 টাকার পণ্য, অর্থাৎ ভাড়ায় কিন্তু কোনো প্রকার চেঞ্জ হবে না। তো বন্ধুরা, এই জন্য ফিক্সড কস্টে কোনো প্রকার পরিবর্তন হবে না। আমি বের করেছিলাম ফিক্সড কস্ট 1,87,500 টাকা। তো বন্ধুরা, আমি এখানে 2 লক্ষ টাকা থেকে বাদ দিলাম 1,87,500 টাকা, অর্থাৎ যখন আমি গুণ করলাম 4 লক্ষ গুণ 50%, আমার চলে আসলো 2 লক্ষ টাকা। আমি উক্ত 2 লক্ষ টাকা থেকে বাদ দিলাম 1,87,500 টাকা। আমি তখনই পেয়ে গেলাম আমার কাঙ্ক্ষিত প্রফিট, সেটি হচ্ছে 12,500 টাকা। তো বন্ধুরা, আমি আশা করব তোমরা অঙ্কটি বুঝতে পেরেছো। তারপরও যদি কোনো শিক্ষার্থী বিন্দু পরিমাণ সমস্যা বোধ করো এই অঙ্কটি নিয়ে, তবে অবশ্যই আমাদের ফেসবুক পেজে এসএমএস এর মাধ্যমে, অথবা আমাদের ভিডিওর কমেন্ট সেকশনে, অথবা আমাদের ফেসবুকে একটি পাবলিক গ্রুপ রয়েছে, সেটি হচ্ছে ডিএমএস টিচিং বিবিএ অ্যান্ড এমবিএ অল ইয়ার। তো তুমি এই গ্রুপে জয়েন হয়ে সেখানে তুমি পোস্ট করার মাধ্যমে অবশ্যই তোমার যাবতীয় সমস্যা বলতে পারো। হতে পারে এই সাবজেক্ট নিয়ে, বা এই ম্যাথ নিয়ে, অথবা অন্য কোনো সাবজেক্ট নিয়ে, অথবা অন্য কোনো ম্যাথ নিয়ে। তো সেখানে আমি ট্রাই করব তোমাকে এর অ্যান্সারটি দেওয়ার, অথবা আমার গ্রুপের মেম্বারগণ তোমাকে অবশ্যই সর্বোচ্চ হেল্প করবে অঙ্কের সমাধান বা তোমার কাঙ্ক্ষিত সমস্যার সমাধান দেবার জন্য। তো বন্ধুরা, এরপরে আমরা ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং এর আরেকটি গুরুত্বপূর্ণ অধ্যায়, গুরুত্বপূর্ণ অঙ্ক নিয়ে তোমাদের সামনে হাজির হব। সেই পর্যন্ত সকলকে বাই।